বলবে এসে তোরা তো আদ্যটা শুন ভুলে গিয়েছো শুনলাম না 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 একটা কিছু করে তোমার সঙ্গে কি একটা হলো কোথায় এর আগে 4 বার আমাদের সঙ্গে উনি একত্রিত হয়েছেন, আমরা ভীষণভাবে পরিচিত ওনার সঙ্গে। তবুও যারা আজকে নতুন এসছেন তাদের যারা উনি হচ্ছেন প্রবুদ্ধ ভারত, যে ইংরাজি দৈনিক सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। शं नो मित्रो शं वरुणः शं नो भवत्तर्यमा शं नो इन्द्र बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि प्रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम। শিল্প সেটা তো মহারাজ সব থেকে ভালো সেটা বলতে পারবে, তবে ইন্ট্রোডাকশন সেটাকে যদি সময় সেটা কিন্তু পাগলের প্রতি। আমাদের চাকরির ক্ষেত্রে যখন আমরা কোনো ইন্টারভিউ দিই, ইন্টারভিউয়ের সময় যদি যে যিনি ইন্টারভিউ দিচ্ছেন বা যে ইন্টারভিউ যিনি দিচ্ছেন, তো তার মধ্যে মিশন যদি ঠিকঠাক না থাকে সে কিন্তু একটা চাকরি হারাতে পারে। সঙ্গীত পরিবেশন করছে সারদা এবং স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং মহারাজকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমান উদ্ভাসিত মহাগণ মাঝে বেষ্টিত চরণে তারো চন্দ্র তপন করিছে পান করিছে স্নান কিরণে। আমরা মহারাজকে বরণ করে নিলাম পুষ্প সহটি। এখন আমাদের অনুষ্ঠানের মূল পর্ব মহারাজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট স্বামী নরসিংহানন্দজি মহারাজ। বর্তমানে মায়াবতী অদ্বৈত আশ্রম উত্তরাখণ্ডে আছে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের
একটি ইংরেজি পত্রিকা বেরায়, প্রবুদ্ধ ভারত। উনি সেই পত্রিকার সম্পাদক। উনি আমাদের এখানে অনেকবারই এসেছেন, বিভিন্ন ওয়ার্কশপ আমাদের মধ্যে আমরা করতে পেরেছি ওনার সহযোগিতার জন্য। আর বিভিন্ন জায়গায় আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর, আরো বিভিন্ন জায়গায় উনি বিভিন্নভাবে ক্লাস নিয়েছেন বিভিন্ন সাবজেক্টের উপরে। শুধু তাই নয়, উনি আমাদের যে সময় দিয়েছেন এটা আমরা খুব ধন্য ওনার কাছে। আমাদের অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল 9টার সময়, আমরা 10টায় শুরু করছি। শেষ হওয়ার কথা ছিল প্রায় 11:55, 11:55 শেষ করবো, ঠিক আছে তো? মানে ঘুম একটু বেশি হয়েছে অনেকে, বলতে নাকি শীত এখানে পড়ে। আমি তো বুঝতে পারিনি, কেন আমি যেখানে থাকি ওখানে গরম পড়ে। তো আপনাদের যে এখানে 16 ডিগ্রি সেন্টিগ্রেডেই শীত হয় সেটা আমি জানলাম, নতুন জ্ঞান হয়েছে। যাই হোক, আমি জঙ্গলে, আর পাশে কোনো গ্রাম নেই। আমি থাকি ওখান থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, পাহাড়ে থাকি। আমাদের সঙ্গে যারা থাকেন তারা হচ্ছে চিতা, ভল্লুক। আমি ওই জঙ্গল থেকে মানুষ এসে আপনাদের সঙ্গে সার্থক আলাপের সম্বন্ধে কথা বলবো, সেটা কিরকম একটা অদ্ভুত লাগে, তাই তো? এখানে থাকেন, আপনাদের বেশি কথা বলার সুযোগ আছে, কথা বলেনও অনেকে, বেশি মুখে না বলে হোয়াটসঅ্যাপে তো অনেকে বলে, ফেসবুকে বলে, মোবাইলে বলে, এসব। আর এই জন্য কি হচ্ছে, তো যাই হোক, এগুলো আছে। কিন্তু অনেক সময় কি হয়, যেখানে আমাদের ঠিক মতন কথা বল, ঠিক সেখানে গিয়ে আমাদের মুখটা বন্ধ হয়ে যায়। এরকম কারোর অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, হয়েছে? তুমি আমাকে এরকম তাকাচ্ছ কেন? তোমাকেই ভাই, আমি কিছু ভুল করলাম? তোমার নাম কি? অমিত ঘোড়াই। আচ্ছা, তোমার এরকম অভিজ্ঞতা হয়েছে যে তুমি কিছু বলতে চাইলে কিন্তু বলতে পারলে না? আজ অব্দি হয়নি? হ্যাঁ, যাই যখনই বলতে হবে তখন তুমি বল, তাই তো? তুমি কি করো? এই কোন ক্লাসে পড়ো? তো আজ অব্দি তোমার কোনোদিনই কথা বলতে অসুবিধা? হ্যাঁ, এখনই তো বলছো না তো, এমনি মাথা নাড়ছো। হয়েছে কি হয়নি? মাঝে মাঝে। হ্যাঁ, কত হাসি মুখ। তোমার নাম কি? প্লিজ গেট আপ। এই যে বলি, কি করো? আবার জিজ্ঞেস করতে, কোন ক্লাস পড়ো? হ্যাঁ, কোন স্কুলে? আচ্ছা, একসঙ্গে বলে দিল। তো তোমার কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়েছে? এখন মনে হচ্ছে ভালো। এইসব হয়, মানে ধরো কোনো চাকরির জন্য বা ক্লাসে টিচার কিছু প্রশ্ন করলো, হ্যাঁ, বা কাউকে প্রেমপত্র দিতে গেল, এসব এরকম অসুবিধা হয়। আমি বলতে চাই কথা কিন্তু মুখে আসছে না, এরকম একটা ব্যাপার হয়। এটা সমান জীবনী, শেষ করে আমাদের পশ্চিমে এটা বেশি হয়। তো সেটা কি করে, যেমন বললেন এফেক্টিভ কমিউনিকেশন, যে বাংলা করতে গিয়ে অনেকে হয়তো বাংলা জানে না। যেমন অনেকদিন আগে একজন বললেন যে বিশ্ববিদ্যালয়ে, আরে ইউনিভার্সিটি বাংলাতে বললেই তো বুঝতে পারতাম, তাই না? তো আমরা সেরকমই এখানে বাংলা বা হিন্দি বা মাতৃভাষা আমরা বলতে চাই না, আমরা সব ইংরেজিতে কথা বলি। আমরা সব মানুষ লন্ডনে, আমাদের জন্ম সূত্রে আমরা সব ইংরেজি, এজন্য আমাদের কোনো অসুবিধা হয় না। যাই হোক, যদি ঠিক মতন করতে পারি তাহলে অনেক কিছুই আমাদের জীবনে খুব সহজ হয়ে যায়। তো ওটা কি হবে? প্রথম জিনিস যেটা খুব দরকার, আমি কিন্তু বক্তৃতা দিতে আসি, আমার ওটা বক্তৃতা বলতে হয়, এটা একটা কর্মশালা, অর্থাৎ ইংরেজিতে ওয়ার্কশপ, অর্থাৎ আপনাদের মধ্যে প্রত্যেককে এটাতে অংশগ্রহণ করতে হবে। আর আমি আপনাদের মধ্যে প্রত্যেকের কাছে যাব আর কিছু না কিছু জিজ্ঞাসা করব। শুধু আলাদা শুনে ভালো করে খেয়ে চলে গেলে তো হবে না। এর উপরে নাম, আমার নাম রাকেশ রায়, আমি এই বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ডুবেরিয়া কলেজ।
হ্যাঁ, খুব ভালো। তারপরে তার মানে যে কোনো বিষয়ের উপরে একটু জ্ঞান থাকলে আত্মবিশ্বাস থাকে, তাছাড়া হয় না। তো জ্ঞান থাকলে আত্মবিশ্বাস থাকে, জ্ঞান না থাকলে আত্মবিশ্বাস হয় না, তাই কি? আমি একটা প্রশ্ন করি, প্রেম কথা আছে না, সবার জীবনে আছে, এটা নিয়ে বললে মানে যে নিজের উপর একটা ভরসা থাকে যে আমরা করতে পারবো, অনেক আত্মবিশ্বাস মানে কাজে তো এই বিশ্বাস কেন সবার মধ্যে থাকে? আমার মনে হয় অনেক হয়তো ভয় পায় যে পারবো কি পারবো না, মনে ওই মনে ভয়টা আসে কেন? কে বলতে পারবে? নাম বলো। স্টুডেন্টের বাংলা আছে ছাত্র। যেটা বলতে চাইছি, আত্মবিশ্বাস এই কথাটার মধ্যেই আত্ম ব্যাপারটা যে আছে। প্রথমে নিজে কি চাই, নিজের যে চাওয়ার, আমি যেটা করতে চাই সেটাতে যে আমি পারবো, এই বিশ্বাস, এটাই আমি সবার আত্মবিশ্বাস। থাকে না। তো কেন সবার থাকে না? কারণ হচ্ছে যেহেতু আমরা কোনো একটা কাজ শুরু করি, সেই কাজের বিষয়ে অভিজ্ঞতা আমাদের নেই হাতে কলমে। তো সেই কাজটা যখন আমরা শুরু করতে যাচ্ছি, আত্মবিশ্বাসের অভাব হয় এই কারণেই যে কোনো কারণে কনফিউজ হয়ে যায়, মানে কোনো কারণে মনো ভাবটা থাকে যে হবে কি হবে না, হবে কি হবে না, এইটা মানুষের ভয়ের থাকে। আর এখান থেকেই ভয়, এখান থেকে আত্মবিশ্বাসটা আস্তে আস্তে ভাঙতে থাকে। তো আমার বক্তব্য করে যে জোর দেয় যে আমি এটা চাই, মানে এটা আমি করতেই হবে, বা এটা আমি করবো যে কোনো প্রকারে, তার আত্মবিশ্বাসটা জনের কাছে কিছু বিক্রি করার জন্য গেল, ভয়ে তার কাছে যেতে পারছে না, তারপরে পাইচারি করছে, ওই অফিসে ঢুকতে পারছে না, বড় যে সিইও তার কাছে ম্যানেজিং ডাইরেক্টর। তো উনি তখন হঠাৎ ওনার মাথায় একটা খেয়াল এলো, আচ্ছা আমি যদি এর কাছে না যাই তাহলে আমি এই সেলটা পাবো না, এই অর্ডারটা পাবো না। কিন্তু গেলে হতে পারি, নাও পেতে পারি। গেলে সে খারাপ কি হতে পারে যে আমি অর্ডারটা পাবো না, কিন্তু না গেলে তো একদম পাচ্ছি না, গিয়ে দেখি না, কথা বলেই দেখি। তো এরকম উনি যে ভয়টা ছিলেন সেটাকে গিয়ে দেন। তো আমরা সবসময় এটা ভাবতে পারি, আমি কিছু করতে চাইছি, সবচেয়ে বড় খারাপ কি হবে, সেটাতে আমার সাফল্য পাবো না, ব্যর্থ হয়ে যাবো। কিন্তু না করলে এমনিতেও ব্যর্থ হয়ে যাচ্ছে, না করলে তো এমনিতেও হচ্ছে না। কাউকে আমি যদি কিছু চাইছি, ধরুন কারোর কাছে গিয়ে বলবো সাহায্য করুন, বা আমার কিছু বিক্রি করবো, বা কিছু একটা, ওর কাছে গিয়ে সবচেয়ে বড় জিনিস কি হতে পারে, ও না বলে দিতে পারে। আর কিন্তু গেলে হাও পায়, আমার জিনিসটা বিক্রি, আমার কথাটা সে মেনে নিতেও পারে। তো এই জন্য ওখানে অর্ধেক সম্ভাবনা আছে যে সেটা হয়েও যেতে পারে। তো ওদের কাছে আমি যাব, 50% চান্স আছে যে আমার এই কাজটা হয়ে যাবে। আর যদি আমি না যাই তাহলে তো কোনো মতেই হবে না। ওটা কি নাম তোমার? ঋতিক রোশন? হ্যাঁ, তারপরে বলো। স্কুলে পড়ি। আচ্ছা সবাই এইদিকে লক্ষ্য করুন, এসো। ধরো আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ, তোমাকে আমরা মঙ্গল গ্রহে পাঠাবো। কোথায়? হ্যাঁ, তুমি মঙ্গল গ্রহে পাঠানোর মতনই দেখ। যাই হোক, তোমাকে পাঠাবো, তো আমরা ইন্টারভিউ নিচ্ছি যে আমরা দেখবো কাকে পাঠাবো, সিলেক্ট করছি। তো আমি তোমাকে প্রশ্ন করবো, হ্যাঁ, উত্তর দিতে হবে, তাতে বোঝা যাবে যে তোমার কত আত্মবিশ্বাস আছে আদৌ নেই। ঠিক আছে? ওখানে কি দেখছো? এটা কি স্টার টিভি নাকি 24 ঘন্টা? তো যাই হোক, তো তুমি মঙ্গল গ্রহের সম্বন্ধে কি জানো? পৃথিবীর পরে ওখানেই একমাত্র প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল গ্রহ কোথায় আছে? মহাকাশে না মানে ওর পাশে কোন গ্রহটা আছে? পাশে পৃথিবী, তার ওইদিকে শুক্র। ঠিক তো? তো তুমি মঙ্গল গ্রহে কি করবে? হ্যাঁ, কি করবে? আমাকে যেই কাজের জন্য পাঠানো হবে সেই কাজটা করতেই যাব। আচ্ছা, এবারে এখন সবাই লক্ষ্য করলো তো? এবারে আমি প্রশ্ন করবো ও কি করছিল বলে।
তোমার নাম কি? রাজকুমার মাই। ও কিরকম দাঁড়িয়েছিল? হ্যাঁ, একদম স্থির দাঁড়িয়েছিল যে না এরকম স্থিরভাবে দাঁড়িয়েছিল? না একটু এরকম এরকম করছিল না? আচ্ছা, তারপরে যখন প্রশ্ন করা হলো সঙ্গে সঙ্গে উত্তর দিল না অনেক ভেবে উত্তর দিল? না, অনেক ভেবেছি। কি ভাবলো? ওর উত্তরগুলো এমন কিছু ভেবে বলেনি তো, ওর যেটা ভাবছিল সেটা ভয়ের কারণে ভাবছিল। কি করে বলেন বাইরে এসো, মারো না, উৎসাহটা কি করে বোঝা যায়? আপনারা যে সবাই বসে আছেন তার মধ্যেই বোঝা আছে না নেই, কি করে বোঝা যায়? কি করে বসে আছে? উৎসাহ যদি থাকে তাহলে একদম সোজা হয়ে বসে, আর একটু সামনের দিকে এগিয়ে বসে, অনেক এরকম ঘুমিয়ে পড়ে, সেই অপেক্ষায় আছি এরকম ভাব একটা। তো উৎসাহ মুখে প্রকাশ এরকম হলে মুখটা কিরকম থাকবে? কান্দো মুখ থাকবে নাকি? কান্নাকাটি মুখ থাকবে? নালে কি থাকবে? হ্যাঁ, হাসি মুখ থাকবে। তো হাসির মুখ যখন থাকবে, তোমার নাম ভুলে গেছি হ্যাঁ, কৃষ্ণেন্দু মন্ডল। তো হাসি মুখ থাকতে হবে, দেবানন্দের মফলার থাকতে হবে। হ্যাঁ, দেবানন্দ দেখেছো তোমরা? একজন ছিলেন, তো এই সেটা আরো অনেক রকম বোঝা যায়। যেমন ধরো একজন ঘরে আসছে আর বলছে স্যার এখানে ইন্টারভিউ হবে, এরকম হয়, হাসি করে ঘটনা ঘটে এরকম। স্যার আমি দেখলাম ইন্টারভিউ বোর্ড এখানেই, তো বলে ভাই তাহলে ঘরেই থাকতে পারবে। তো এই যে উৎসাহ, তো তুমি মাথা চুলকাছো বা নাচের সঙ্গে খেলি, তাই তো? তাহলে হেরে যাও, সেই উৎসাহটা থাকতে হবে। তোমার নাম কি ভাই? তোমার আগে যদি একটা বলতাম আগে, আর এখন আসো একটু, এর মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা বুঝতে পারি না। আর হাসতে কত টাকা লাগে? কত টাকা? আসো, ওকে টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, হাসি হচ্ছে একদম ফ্রি। কেমন তুমি? এই দেখো তুমি এর কাছে এরকম হেসে যাচ্ছ, সঙ্গে সঙ্গে ওই লোকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে কি না বলো? যেই তুমি দেখবে একজন হাসছে, সঙ্গে সঙ্গে ওর সঙ্গে একটু আলাপ করতে করে, তো হাসিটা খুব গুরুত্বপূর্ণ। আর মুখটা এরকম তালে বাঁচবো, আমি তো বাঁচবো না, তখন তো বুঝবে যে কত। তোমার নাম কি ভাই? হ্যাঁ, একটু হাসো, এদিকে দেখো না। নাম কি? একটু হাসো, একটু স্মাইল করো, এরকম বন্ধ করছে কেন? হাসি আমাদের ভয় থাকে, হয়তো আমার দাঁত ভালো না, একটু হয়তো দাঁত বড় আছে, কারণ আমরা তো রেস্টুরেন্টের বিজ্ঞাপন দেখে দেখে, তো আমার হয়তো সেরকম দাঁত নেই। তুমি যখন হাসছো কেউ লক্ষ্য করে না তোমার দাঁত কিরকম আছে। যখন তুমি হাসছো তোমার মুখটা পাল্টাচ্ছে, তোমার চোখে একটা হাসি দেখায়। তোমরা জানো মুখটা না খুলে চোখ দিয়ে হাসা যায়? জানো? কেউ জানো? নাকি মজার কথা বলছি না, সত্যি কেউ জানে? মুখ একদম না খুলে চোখ দিয়ে হাসতে পারো, জানো? কেউ এখানে করে দেখাতে পারে? ভিতরে যদি আনন্দ থাকে ওটা চোখ থেকে বাইরে বেরিয়ে যায়, চোখ দিয়ে হাসছে এই ছেলে। তোমার নাম কি? তুমি মুখটা বন্ধ করো, দেখতে পাচ্ছ কেউ? আরে তোমার কেউ বিয়ে করবে না, দেখতে পাচ্ছে? বসো
সঙ্গে কথা বলবে প্রথমে এমন হাসতে হবে যাতে ওই মানুষের মনে হয় যে এই লোকটি আমার সঙ্গে কথা বলতে চায়, আর ও আমার সঙ্গে কথা বললে ওর ভালো লাগছে। ভেবে রাখবো তোমরা এখানে এসছো, আর আমি যদি উঠে বলি তুমি ভালো করে কথা বলতে পারো না, কেমন লাগবে? আর এরকম যদি 1 ঘন্টা 2 ঘন্টা বলি তাহলে তোমরা মনে করো খুব দুঃখের ব্যাপার, আমি হয়তো গলায় দড়ি দিয়ে দেবো। তো ঠিক আছে, তোমাদের ওর মধ্যে ইচ্ছা রুচি জাগবে। আপনি এখানে আলাপ শুরু করে দিন। কি হলো? ঠিক আছে, হ্যাঁ আসুন। আচ্ছা, তারপরে আত্মবিশ্বাস হলো তো প্রথমে আমি ঠিক বেছে নিয়েছি, আমি জানতাম তোমার এই অসুবিধা আছে। হ্যাঁ, ভুল করি ওরকম না। আরেকবার বলো। আরেকবার বলো। হ্যাঁ, তোমার কথাটা বুঝতে পারছো? এয়ারফোর্স বা নেভি বা অথবা সিআরপিএফ, ওরকম না, একটা নির্দিষ্ট রাখো উদ্দেশ্য। ঠিক আছে, তো ভালো করে কথা বলতে পারি না, আমার কথা একটু অস্পষ্ট বেরোয়। কথা স্পষ্ট, কিন্তু আর মানে কথা বলতে ভালোবাসি, কিন্তু যেখানে কথা বলা দরকার সেখানে ভালো করে গুছিয়ে কথা বলতে পারি। কেন? আর কেউ আছে যে কথা বলে বা কথাই বলতে পারে না, যার গলা অমায়িক গলা নয়, মানে এত মুখটা এরকম কেন? খুব কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, কথা স্পষ্ট বলতে গেলে কেউ বলতে পারো, আর একটা বৌমা হাঁটবে ধরো, এখানে বলো, ওটাকে মুখের কাছে ধরো। হ্যাঁ, বলো কি বলতে হবে, স্পষ্ট কথা বলো। বলছো কেন? হ্যাঁ, মাইকের কাছে বলতে হবে, ধরো না এরকম। তারপরে চেষ্টা কি বলতে হবে, চেষ্টা করে নিয়ে একটা কথা আছে। তোমাকে চেষ্টা করতে হবে, চলবে না। এখন উত্তর পেয়েছেন তো? যখন আমরা ওই চেষ্টা করবো তার মানে আমরা ওই জিনিসটা করতে চাই না, শুধু চেষ্টাই করে দেবো। চেষ্টা বসো। তো স্পষ্ট কথা বলতে গেলে প্রথম কথা, আমি কি বলতে চাই সেটা আগে মনের মধ্যে গুছিয়ে নিতে হবে। কি করতে হবে? কি বলতে চাই। অনেকে কি করে, একজন আমাকে একবার ফোন করলেন, 15 মিনিট আমার সঙ্গে কথা বললেন, তারপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কেন আমাকে ফোন করেছেন? সত্যি ঘটনা। তো কি বলতে চান, আপনি কি চান সেটা আগে ভালো করে মনের মধ্যে গুছিয়ে নিতে হবে। সেটাকে কি করে বলছেন যে একজন ভগবানের কাছে, ভগবান একজনের সামনে এসে দর্শন দিল, তুমি কি চাও? তো সেই এক কথায় সবকিছু চেয়ে নিল। কি করে? কে জানে এটা? বলুন স্পষ্ট কথায় কি করে? বুড়ি, একজন বুড়িকে জিজ্ঞেস করছেন মহিলাকে, বলেছিলেন যে তো সোনার থালায় নাতির সাথে বাদ খেতে পারি। নাতি হবে মানে অনেকদিন বাঁচবে, তারপরে সোনার থালা তো যাদের কাছে সম্পত্তি থাকবে সেই তো সোনার থালায় খাবে। তো এক কথায় স্পষ্ট, একবার জিজ্ঞাসা করলে কোনো ক্ষতি নেই। একবার আপনার কেউ কারোর কথা শুনতে ভুল হয়েছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, তা আপনি বলতে পারেন যে আরেকবার বলবেন। যেমন কল সেন্টারে বলে, তাই না? কল সেন্টারে যদি না স্যার প্লিজ, যেহেতু না হলে মাইনে পাবে না, এই জন্য স্যার প্লিজ, কত ভদ্র পাবে, মানে ভদ্রতা একটা নিজের অনুভব মনে হচ্ছে।
পারবেন না ওই কল সেন্টারে ফোন করে করা যায় অনেকে করে। তো কথা মানে শুধু নিজে বলা নয়, অপরের কথাটাকেও স্পষ্টভাবে বুঝে নেওয়া। কি নিজে বলা আর অপরের কথাকে বুঝে নেওয়া। তারপরে আমরা যাবো ওই দৃষ্টি সংযোগ, মানে আই কন্ট্যাক্ট। অনেক সময় অনেকে, যেমন এই আমাদের বন্ধু, তুমি তো আজকে গেলে না, আমার নাম কি বললে? হ্যাঁ, কথা বলছিল অমিত, এদিকে এসো। এখনো তোমার ওই সমস্যা করলে না? হ্যাঁ, তোমার এই সমস্যা। যখন যার সঙ্গে কথা বলবে চোখে চোখ দিয়ে কোনটা ভালো লাগলো তোমার, আগেরটা না এখনটা? হ্যাঁ, আর তুমি এখন ফেভিকলের মতো দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তাহলে নাম কি, বাড়ি কোথায়? তোমাকে তো এরকম বলতে হবে, হাত মেলাও বা নমস্কার, যেমন নমস্কার বললেও ভালো। নমস্কার যখন কেউ করে, ধরো ধরো, আরে ওইটাকে না, নমস্কার, কত ভালো লাগছে না? এটা শুধু নিউজ রিডার করলেই ভালো লাগে না, তুমি করলেও ভালো লাগে। করো নমস্কার। হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে। তো এরকম করে তোমার নাম কি বলো? তোমার নাম কি? মানুষ হয়েছে তো, তুমি নমস্কার করো। তো ওই রকম আলাপ করতে হবে। এমন করছে যেন বিয়ের জন্য পাত্র করছে। বেরিয়ে এসো। তোমার মাতৃভাষা কি? দেখো, আত্মবিশ্বাসের প্রথম জিনিস হচ্ছে যে জিনিসটা আমরা ভালো করে জানি, যে ভাষাটা আমরা ভালো করে জানি, সেটাতে আমাদের কথা বলতে। যেটা তুমি নও সেটা হতে চেষ্টা শুরু করে। নমস্কার, তোমার নাম পড়ছি, বিয়ে করে। মানে আপনারা যার কাছেই কথা বলছেন, হয়তো সে আপনাকে চাকরি দেবে, কিন্তু চোখে একদম চোখ দিয়ে কথা বলবে, বুঝলেন? এটা খুব দরকার, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। মানে অন্যদিকে তাকিয়ে কথা বলবেন না কখনো, কোথাও না। কারণ সে হয়তো আপনার চেয়ে বড়। অনেকে আমরা মনে করি যে বড়দের সঙ্গে এরকম কথা বলাটা মানে সম্মানের জিনিস নয়, মানে অসম্মানের লক্ষণ না। এটা কিন্তু ভুল ধারণা। চোখে সব চোখ দিয়ে কথা বলবে, এটা মনে থাকবে তো? মনে থাকবে তো? তুমি কার সম্বন্ধে ভাবছিলে? হ্যাঁ, কি মনে থাকবে? কি মনে থাকবে? তারপরে এটা তো আমি আগেই বলেছি, ভেবে কথা বলা। বলে কথা শুনেছেন কেউ? তেনালিরাম বলে একজন বিদূষক ছিলেন, ওই কৃষ্ণ দেবরায় বলে করছে, কিন্তু ওর পিছনে রয়েছে কিন্তু ভালোবাসা। সেই জিনিসটাকে বুঝে না, ঠিক আছে? মনোযোগ তোমার চলে আসবে। সবার কিন্তু ওই একই কারণ নাও থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এরকম কথা না বলেই ভালো, বুঝতে পারছো? ফোনে এরকম হয়তো ঘুমিয়ে পড়েছে, নাম ডাকতে ও শুনতে পাচ্ছে, তো এরকম কথা না বলেই ভালো। অনেকে ফোনটা, আমি কথা বলে ফোনটাকে পাশে রেখে দেয়, হ্যাঁ বলতে থাকুন, হয় না? হ্যাঁ, তো ও করেছে। তো এরকম করেছে, ও মাঝখানে কথা বলতে, আমি ঠিক বলছি তো, জিজ্ঞেস করলে হয়ে গেল, চুরিটা ধরা পড়বে। তো কথা যদি তুমি বলতে না চাও, স্পষ্ট ভাবে বলে দাও যে আমি কথা বলতে চাই না। আর মনোযোগ যে নেই, এটা আরো অনেক রকম প্রকাশ পায়। যেমন এখানে একজন বসে আছে আর এই ব্যান্ডটা আছে, জানি না ভরতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, কিন্তু নাচছে, ঠিক আছে? যার জন্য আমি ওই দুজনকে বসিয়ে দিলাম, কেন দেখলাম তো এটা তো আমার এর বাইরে চলে যাচ্ছে।
দুজন, হ্যাঁ বলছে তুমি কোথায় কি করো, হ্যাঁ তুমি কি করো, ও মিউজিক আবার গান টান করে দিত, যে একটা গান করে দিত, তার বাজাই যেত হবে। সংক্ষেপে যতটা কথা বলতে হবে ততটা কথা। আমরা অনেক সময় কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কেমন আছো, হ্যাঁ, কিন্তু এ বলছে ভালো আছি। মানুষকে জিজ্ঞেস করবো, আর বলবেন না আমি হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আর আমার পেট আজকাল ভালো চলছে না, আর তো ডায়াবেটিস তো আছেই। আমি আপনার মেডিকেল রিপোর্ট চাই না, ফালতু কথা। কি করে আমরা জানি যে আমরা ভারতবর্ষে ফালতু কথা বলি? কি করে আমরা বুঝবো যে ভারতবর্ষে আমরা ফালতু কথা বলি? কি করে আমরা জানি? হ্যাঁ? কি করে আমরা জানি যে ভারতবর্ষে আমরা ভালো কথা বেশি কথা বলি? জিও মানে একদম সব ফ্রি, আনলিমিটেড। এখন আরো জিও, এয়ারটেল, আইডিয়া সবাই করে দিচ্ছে আনলিমিটেড। এই আনলিমিটেড কথা বলে শুধু ভারতবর্ষেই আছে। আমরা সবসময় কথা বলতে থাকি, আনলিমিটেড কথা কি বলবে বাবা, বলে যাচ্ছে। তারপরে যে কাজের কথা সেটা বলছেন। ওই জন্য সংক্ষেপে কথা বলবে, অত কথা বলার দরকার নেই। আর কি ভাই ছোট প্রবলেম কেন রয়েছে? 2000 টাকা ঢুকবে না তো? হ্যাঁ, বাপরে, মানে নাম কি? হ্যাঁ, আমার নাম প্রদ্যুৎ। কি করো? আবার শুরু করতে হবে। কোন ক্লাসে পড়ো? তোমাকে আগে জিজ্ঞেস করেছি। তো ধরো তুমি কারোর কাছে যাচ্ছ, হ্যাঁ, আর তুমি বলছো বাবার কাছে যাচ্ছ, হ্যাঁ, বাবা কি রাগ করেন বাবা? হ্যাঁ, তো বাবাকে বলছো বাবা, তারপরে বাবাকে এটা বললে, তারপরে শেষে তোমার কি বলতে হবে? আচ্ছা বাবা মনে থাকবে তো, আমার এই খাতা লাগবে, আমার কালকের মধ্যে এই খাতাটা লাগবে। তো এইরকম বলাটাকে বলে যে ওর চার থেকে শেষে বলা। তুমি হয়তো কারোর সঙ্গে দেখা করেছো, অনেক কথা বলেছো, কিন্তু কি করতে হবে ঠিক কথাটা তোমাকে শেষে বুঝিয়ে বলতে হবে। তুমি কেমন আছো? হ্যাঁ, কিন্তু এ বলছে ভালো আছি। মানুষকে জিজ্ঞেস করবো, আর বলবেন না আমি হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আর আমার পেট আজকাল ভালো চলছে না, আর তো ডায়াবেটিস তো আছেই। আমি আপনার মেডিকেল রিপোর্ট চাই না, ফালতু কথা বলি। আমরা জানি যে আমরা ভারতবর্ষে ফালতু কথা বলি? কি করে আমরা বুঝবো যে ভারতবর্ষে আমরা ফালতু কথা বলি? কি করে আমরা জানি? হ্যাঁ, কি করে আমরা জানি যে ভারতবর্ষে আমরা ভালো কথা বেশি কথা বলি? জিও মানে একদম সব ফ্রি, আনলিমিটেড। এখন আরো জিও, এয়ারটেল, আইডিয়া সবাই করে দিচ্ছে আনলিমিটেড। এই আনলিমিটেড কথা বলে শুধু ভারতবর্ষেই আছে। আমরা সবসময় কথা বলতে থাকি, আনলিমিটেড কথা কি বলবে বাবা, বলে যাচ্ছে। তারপরে যে কাজের কথা সেটা বলছেন। ওই জন্য সংক্ষেপে কথা বলবে, অত কথা বলার দরকার নেই। আর কি ভাই ছোট প্রবলেম কেন রয়েছে? 2000 টাকা ঢুকবে না তো? হ্যাঁ, বাপরে, মানে নাম কি? হ্যাঁ, আমার নাম প্রদ্যুৎ। কি করো? আবার শুরু করতে হবে। কোন ক্লাসে পড়ো? তোমাকে আগে জিজ্ঞেস করেছি। তো ধরো তুমি কারোর কাছে যাচ্ছ, হ্যাঁ, আর তুমি বলছো বাবার কাছে যাচ্ছ, হ্যাঁ, বাবা কি রাগ করেন বাবা? হ্যাঁ, তো বাবাকে বলছো বাবা, তারপরে বাবাকে এটা বললে,
তারপরে শেষে তোমার কি বলতে হবে, আচ্ছা বাবা মনে থাকবে তো আমার এই খাতা লাগবে, আমার কালকের মধ্যে এই খাতাটা লাগবে। তো এইরকম বলাটাকে বলে যে ওর সারাটাকে শেষে বলা। তুমি হয়তো কারোর সঙ্গে দেখা করেছো, অনেক কথা বলেছো, কিন্তু কি করতে হবে সেই কথাটা তোমাকে শেষে গুছিয়ে বলতে হবে। কথাটা বুঝলে? একজন হয়তো আরেকজনের সঙ্গে দেখা করলে, এই তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা আজকাল কি করছো? এইসব কথা হলো। তারপর বললে আচ্ছা শুনো তোমার ওই হোমওয়ার্কের খাতা আমার, তো ওখানে যাবো হয়তো একটা জায়গায়, কিন্তু ওই জায়গায় ধরো দীঘা, কেউ হয়তো আগে গেছে, বলে এই মামা গেছিলেন আগে, সেই দীঘায় আমরা যাবো। এরকম বললে কি হয়, মানুষের মনের মধ্যে আমরা কি, আমাদের ইংরেজিতে বলে অ্যাসোসিয়েশন, একটা কথার সঙ্গে আরেকটা কথা, একটা চিন্তার তো কি বলা হলো যে মামা যেখানে গেছেন আমরা ওখানে যাব, ওইটা কিন্তু মনের মধ্যে থেকে যাবে। সেরকম আর দৃষ্টান্ত দিয়ে কথা বলা, হ্যাঁ, যে এইভাবে ওর মতন, বুঝতে পারছো কথাটা? সবার বোঝা যাচ্ছে তো? এক্সাম্পল, দৃষ্টান্ত দিয়ে উদাহরণ বলতে হবে। আর যার সঙ্গে কথা বলছো সে এটা ভালোভাবে বুঝেছে কিনা, যেমন তুমি কোনো কথা শুনলে তুমি প্রশ্ন করে নেবে যে তুমি কি এটাই বলতে চাইলে, ঠিক সেরকম যদি থাকে একটু হেসে যদি কথা, যেমন আমি তোমাদের সঙ্গে একটু হাসি একটু এগুলো হলে কথাটা মনে থাকে। বুঝতে পারছো? আমরা কখন কথাগুলো বলে যাই, এই যে বললো পরীক্ষায় আমি যাচ্ছি, ওখানে বসছি কিন্তু আমি সব পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু ওখানে বলে যাচ্ছি কেন? কেন? যদি তুমি হাসাতে পারো তাহলে ওর তোমার কথা ওর মনে থাকবে। বুঝতে পারছো? এটার কারণ কি বলতে পারবে আমাকে, কেন এরকম হয়? এটা বায়োলজি সবাই পড়েছে তো, কিন্তু কেন কেউ বলতে পারবে কারণ? আচ্ছা মানুষ, প্রত্যেকে মানুষের মানে মানুষ যে জাপান হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ে, তো একটা বান্দর যদি হাই তোলে সবাই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, ওইটা আমাদের মধ্যে আছে। এই জন্য যদি কাউকে হাসাতে পারো তার মানে ওর মনের মধ্যে এই ভাবটা কাজ করছে যে এই লোকটি কিন্তু আমার কাছে ভালো, এই লোকটি আমার ভালোর জন্যই কাজ করবে। সে চায় না যে তুমি সিলেক্ট হও। ও কি করবে? তোমাকে খোঁচা দেবে, এটা তো ঠিক না। যদি ও ইন্টারভিউ নিচ্ছে না, আর কেউ নিচ্ছে, কিন্তু তুমি রেগে যাবে। রেগে যাওয়ার পরে যখন তুমি ইন্টারভিউতে ঢুকবে তখন সোজা প্রশ্ন করলেও তুমি সে রাগ তো রয়েছে তো মাথায়, ভালো করে উত্তর দিতে পারো। ওদের মতন করে আমরা পারি না, এজন্য কেন? উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে রাগিয়ে দেবে। তুমি রেগে গেলে পরে জিনিসটা তুমি ভালো করে করতে, সেটা তুমি করতে পারবে না। আর তখন ওরা বলবে দেখো এরা তো বোকা, এরা শিল্পা। এরকম যেমন মহাত্মা গান্ধী হয়েছে, মহাত্মা গান্ধীর জীবন পুরো জীবনী কে পড়েছে? মহাত্মা গান্ধী। শাহরুখ খানে পড়বে, মহাত্মা গান্ধী পড়বে, সব ফালতু লোকের পড়ে কি হবে, তাই তো? আরে মহাত্মা গান্ধীর জীবনী পড়বে, ওনার আত্মকাহিনী উনি নিজেই লিখেছেন। কি বইয়ের নাম বলো কেউ? মহাত্মা গান্ধীর আত্মকাহিনীর বইয়ের নাম কি? অটোবায়োগ্রাফি। কেউ জানে না? বাকি কেউই জানে। তোমার নাম কি? অন্তত একটা হাত তালি দাও। আরে জোর করে দাও। তো এটা পড়ো, পড়লে পরে অনেক কিছু জানা যায়। তো ওনার জীবনে তুমি দেখছো মানে কি বিষয় আসছে, ভালো তো ভাবে কথা বলেছেন। যখন ওনাকে কোর্টে যেতে হলো, অনেকবার ওনাকে জেলে যেতে হলো, তখন এরকম ঘটেছে। তো এইটা আমাদের মনে রাখতে হবে, শান্ত থাকতে। ভালো করে কথা বলতে গেলে প্রথম জিনিস আমাদের মনে রাখতে হবে যে কথা শুনতেও হবে। অনেকে কি করে, অনেকে যখন কেউ কথা বলছে তখন ভাবে যে আমি ওর উত্তরে কি বলবো, তাই না? তুমি এখনো ভরতনাট্যম কেন করছো? ওটাকে একটু অভ্যাস, খারাপ অভ্যাস, বদ অভ্যাস। তো যখন কথা বলবেন
তখন আরেকজন কি কথা বলছে সেটাকে শুনবেন, এটা না, এটা বন্ধ করুন, এটাকে শুনবেন কে কি কথা বলছে, ভালো করে শুনবেন। আমরা অনেক সময় কি করি, আমাদের মাথায় চলে আচ্ছা এই কথা যখন শেষ হবে আমি কি বলবো, হয় না? ওটা করতে নেই। ভালো খারাপ চিন্তা থাকলেও সেটা মিটে যায়, সেটা চলে যায়। এই জন্য সবসময় একটা ইতিবাচক মনোভাব, একটা পজিটিভ অ্যাটিটিউড, না এটা ভালোই হবে। আমরা বেশিরভাগই লোকের কাছে কিরকম কথা বলি, কিরকম দেখতে, কাপড় ভালো করে পরেনি, দেখবো না, এরকম আমরা না অনেক মানে ভুল নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে যখন একজন মানুষের কাছে যাই, তখন আমার মাথায় এগুলো ভাবছে যেহেতু আমি ওর কাছে ভালো কথা বলতেই পারবো, আমি ওর সঙ্গে বাজে কথা, সবসময় একটা মানুষের সম্বন্ধে ভালো চিন্তা ভাবনা থাকা। এটা আমি বাংলাতে লিখেছি, অনেক বেশি আমাদের শরীর দিয়ে বলি। এটা আমি অবশ্য এখন অনেককে দাঁড় করিয়ে দেখিয়েছি, কিন্তু সেটা আমাদের অনেক সময় মনে রাখতে হবে যে কিরকম। এটা আমি একটু ভালো করে বলবো। যেমন অনেকে ধরুন চেয়ারে বসে আছে, ভালো করে এদিকে তাকাও, এরকম বসে আছে, অনেকে এরকম এটা মানে হচ্ছে যে তোমার ওই জিনিসে কোনো রুচি নেই। তারপরে অনেকে এরকম বসে থাকে, এর মানে হচ্ছে আমি কাউকে পরোয়া করি না, হ্যাঁ তুমি কি বলছো তাহলে আমার ভারী বয়ে গেল, এরকম একটা ভাব। তারপরে তুমি কারোর সঙ্গে সামনে বসে আছো, যে জায়গায় তুমি আছো ওখানকার সংস্কৃতি সেটাও মনে রাখতে হবে। কেউ পায়ের উপরে পা রেখে বসে আছে, তো ভারতবর্ষে ওটা করলেই তার মানে হচ্ছে তুমি যার সঙ্গে কথা বলছো তাকে তুমি সম্মান করছো, তার সম্মান তুমি করছো। আর যখনই তুমি দেখবে যখনই যারা আর্মিতে থাকেন তারা সবসময় এরকম স্ট্রেট চলে, কেন? তাদের মধ্যে সেই অনুশাসনটা একদম পর্যায়ে পর্যায়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন দেখলাম হ্যাঁ এই কলেজগুলো দেখলাম হ্যাঁ ভাই কেমন আছেন ভাই, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তখন প্রফেসরের একদম মানে রাগ হয়ে যায়। হ্যাঁ ওই বডি ল্যাঙ্গুয়েজ হাই ইউ ধাওয়ালি এরকম বলতে পারো। তার মানে তোমার যে জীবনে যে একটা শৃঙ্খলা আছে, একটা অনুসারে একটা উদ্দেশ্যের জিনিসটা, তোমার হাঁটা, তোমার চলা, সব তুমি একটা মোটরবাইক চালালে সেই মোটরবাইকে কি করে তুমি স্ট্যান্ডে লাগাচ্ছ সেটা দেখেই মানুষ বুঝে নেবে যে তুমি কতটা। আর অনেকে কলম খায় কেন জানি না, তুমি কেন খাচ্ছ আমি জানি না, এইটাও বডি ল্যাঙ্গুয়েজ। ওই মুখে এরকম রাখা মানে সঙ্গে সঙ্গে বুঝতে পারছে যে দেখছে। বসো, সোজা হয়ে বসো, মেরুদণ্ডটা একদম সোজা থাকে, ওর কাছে যাচ্ছে সোজা হয়ে থাকো সবাই। তো ওই সোজা হয়ে থাকলে ধরো সোজা হয়ে তুমি দাঁড়িয়ে আছো, এরকম বলতে পারো। তার মানে তোমার যে জীবনে যে একটা শৃঙ্খলা আছে, একটা অনুসারে, একটা উদ্দেশ্যের জিনিসটা, তোমার হাঁটা, তোমার চলা, সব তুমি একটা মোটরবাইক চালালে সেই মোটরবাইকে কি করে তুমি স্ট্যান্ডে লাগাচ্ছ সেটা দেখেই মানুষ বুঝে নেবে যে তুমি কতটা। আর অনেকে কলম খায় কেন জানি না, তুমি কেন খাচ্ছ আমি জানি না, এইটাও বডি ল্যাঙ্গুয়েজ। ওই মুখে এরকম রাখা মানে সঙ্গে সঙ্গে বুঝতে পারছে যে দেখছে। বসো, সোজা হয়ে বসো, মেরুদণ্ডটা একদম সোজা থাকে, ওর কাছে যাচ্ছে সোজা হয়ে থাকো সবাই। তো ওই সোজা হয়ে থাকলে ধরো সোজা হয়ে তুমি দাঁড়িয়ে আছো, সোজা হয়ে বসে আছো, সেটাতে বোঝা যায় যে তোমার মনোযোগ পুরোপুরি ভাবে যা করছো সেটা দিকে আছে। তো এই এখানে দেখো এই যে এই ছবিতে এই মহিলা, একে আর দেখে কেউ বলতে হবে না, সবাই বুঝতে পারবে যে এর এখানে একদম। তোমরা কতজন সিনেমা থিয়েটারে গিয়ে ছবি দেখেছো? সবাই দেখেছো? কে দেখেনি? সিনেমা যাও কি করছো?
সাসপেন্সের ছবি চলছে তখন দেখবে অজান্তে তুমি সিটের একদম ধারে এসে গেছো, হয় না? মানে কি হবে এরকম করে এসে গেছো। সে বাড়িতে যদি তুমি টিভিতে দেখো তাও এরকমই হবে। কত রকম শরীরের কত রকম ইয়ে হতে পারে। যেমন একজনের সঙ্গে কথা বলবো, আর ধরো আমি কার সঙ্গে কথা বলবো, তোমার নাম কি, এরকম বললে সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারছে যে এই তো মারতে আসছে। যেমন আমি রজতাবা পাই, রজতাবা কিছু না, হ্যাঁ কি বলতো না হবে না ওইরকম। তো ওই যে জিনিসটা আমরা জানি যে এটাকে বিনা, আর একজন যদি আসে একটু করে দিন স্যার, শিক্ষা, আমরা অনেক সময় ওই সরকারি হসপিটালের কাছে আমি আপনার পায়ের পিছনে মানে পায়ের নিচে আমি কোনো ঢুকি আপনার চলো। তো এই যে কথা বলার ধরন, তারপরে কথা মানে ভাব ভঙ্গি সবকিছু পাল্টাচ্ছে, সেটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে আলাদা আলাদা ভাব। আরে একজন মহিলা এরকম দাঁড়িয়ে আছে মানে বস, হ্যাঁ বলো ব্যাপার। তো এই যে শরীরের ভাষা, সেটা আমাদের এমন রাখতে হবে যার সঙ্গে আমি কথা বলছি তার মনের মধ্যে একটু ভয় বা সংশয় তৈরি না হয়। ওর মনের মধ্যে এই বার্তা থাকে যে এই লোকটি হচ্ছে আমার জন্য ভালোই করবে আর বন্ধু স্থানীয় মানুষ। তারপরে ধরুন একজন এই অপরের আবেগ বা অন্য মানুষের মনের ভাবটাকে বুঝতে হবে। একজন ধরো খুব দুঃখে বসে আছে, তুমি ওখানে গিয়ে এই আমি না এখন নতুন চুক্তি একটা তোমাদের সঙ্গে, আরে সেই লোকটি দুঃখে বসে আছে, তুমি আগে গিয়ে জিজ্ঞেস করো ভাই কি হয়েছে, সেটা নয়। অনেকে এরকম করে যে ভাই চলো আমরা একটু ঘুরে আসি, হয়তো তার বাড়িতে কেউ কারোর শরীর খারাপ বা কিছু একটা মারা গেছে বা কিছু, তুমি গিয়ে ওখানে একটা চুক্তি মেরে দিলে। অনেকে যে বাড়িতে কেউ মারা গেছে সে বাড়িতে গিয়ে আবার যোগ করে, এরকমও করে, মানে একদম সংবেদনশীলতা নেই। তো সেটা করলে চলবে না। আমার কাছে কিছু নিয়ে এগিয়ে দিচ্ছেন, আপনার নাম কি? তো উনি একটু আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা আপনি সবাইকে একটু বুঝিয়ে, হ্যাঁ মাইকটাকে এরকম ধরতে নেই, এরকম ধরতে ধরো উপরে নিয়ে যাও। না ওকে যা বলেছিলেন যে এটা মানে এটা এদিকে সরে, হ্যাঁ ঠিক আছে, এটা এফেক্টিভ কমিউনিকেশন, তোমাকে কমিউনিকেট করতে হবে। ওকে যা বলেছিলেন সবাইকে এদিকে দাঁড়াও। আমি মানুষ খাই না, মানুষকে খাই না। কাপড় পরেছে, ময়লা কাপড় পরেছে, সঙ্গে সঙ্গে ওকে দেখে আমরা মনে করি যে তো ময়লা কাপড় পরেছে, কি বলবে, কি জানে, হ্যাঁ। বা সাধুকে দেখে অনেকে মনে করে তো কি বলবে। অনেকে এরকম দাঁতে এটাকে বলে ব্রেসেস লাগায়, ওর জন্য ওরা হাসতেই চায় না, হয় না এটা, খুব ভয় পায়। বা কারোর চশমা আছে তারা মনে করে আমি এটা করতে পারবো না। আমরা বাহ্য জিনিস, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, সেটা দেখে কিন্তু ওটাকে খুব গুরুত্ব দিই, আর সেই অনুযায়ী মানুষের সঙ্গে কথাবার্তা বলি, সেই অনুযায়ী তাদের সঙ্গে ব্যবহার করি। এটা কিন্তু খুব ভুল। আমি একটা ঘটনা বলছি, একজন ছিলেন, তিনি শ্রী রামকৃষ্ণের কাছে আসতেন। উনি দেখলেন যে একটা খুব কম বয়সের একজন যুবক শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কাছে আসছে। দেখলেন যে ওর কাপড়গুলো খুব ময়লা, আর সে কথা বলছে খুব আত্মবিশ্বাসের সঙ্গে। ওনার মনে হলো এর খুব মানে গর্ব, খুব দর্প। তো উনি মনে করলেন যে তো খুব এরকম ভালো ছিল। বিবেকানন্দ হলেন,
আর যিনি ওরকম মনে করলেন তার নাম হচ্ছে স্বামী শারদানন্দ শরৎ, যিনি ঠাকুরের কাছে আসলেন। তারপরে উনি যখন তার সঙ্গে আলাপ করলেন তখন বুঝলেন যে উনি খুব বড় একজন আধ্যাত্মিক মানুষ স্বামীজি। কিন্তু প্রথমবার এরকম যখন দেখলেন আপাত দৃষ্টিতে উনি মনে করলেন যে তো কারো কথা হয়তো শুনবে না, খুব তার অমৌলিক আর এই নোংরা কাপড় পরে আমরা আপাত দৃষ্টিতে অনেক সময় বিচার করে থাকি। আর সেই একই ভাবনা আমাদেরও কাজ করে যে কেউ আমাদের সেরকম বিচার করতে পারে, এই জন্য আমরা লোকের সঙ্গে মিশতে পারি না। তুমি কি কাপড় পরেছো, তুমি কিভাবে তোমাকে দেখতে লাগে, তুমি মানে মিস্টার ইন্ডিয়ানো বা মিস ইন্ডিয়ানো, তাতে কিছুই যায় আসে না। লোকেরা তুমি কি করো কাজ সেটার দিকেই তাকায়, আর সেই আত্মবিশ্বাস তোমার যদি থাকে তাহলে তুমিও সেরকমই করবে। তারপরে কথা বলা একটা বলা, এটা সবাই পারে না। সবসময় যদি তুমি কারো সম্বন্ধে নালিশ করো, তাহলে অনেক সময় আমরা দেখি আমাদের কিছু কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমরা কথা বলতে চাই না, আমাদের কথা বলতে ভালো লাগে না। কেন? ও সবসময় কারোর সঙ্গে কারোর সম্বন্ধে খারাপ কথা বলতে থাকে। আরে ওই ছেলে তো এরকম, জানো ও আমাকে এরকম করলো, জানো বাড়িতে এরকম। সবসময় কেউ যদি কমপ্লেন করতে থাকে, নালিশ করতে থাকে, তাহলে আর খারাপ কথা বলতে থাকে, আমাদের কি ভালো লাগবে তার সঙ্গে কথা বলতে? আমাদের ভালো লাগে। এজন্য আমরা দেখি যে আমাদের বন্ধুদের মধ্যে কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সবাই কথা বলতে চায়, তাই তাই না? আর কিছু কিছু থাকে যাদের সঙ্গে কেউই কথা বলতে চায়। বলে হ্যাঁ জগৎটা এরকম, কেউই ভালো না, হ্যাঁ ওরকম, আরে বাসটাও চলছে না, রাস্তাটাও খারাপ, হ্যাঁ আলোটাও নেই। এরকম যদি সবসময় কেউ এরকম বলে, তোর জানি বাবা তোমার কাছে আসবোই না, তুমিও খারাপ। তো যখন আমরা কথা বলবো, কেউ তোমার নালিশ শুনতে চায় না, কেউ তোমার মনের কষ্ট সেরকম শুনতে চায় না। এই জন্য তোমাকে সেটা মনে রাখতে হবে। বাপরে এত ঘুম! আর এই যে স্ট্রেস আমরা বলি, মনের চাপ, মানসিক চাপ, সেটা থাকলে কিন্তু তুমি কথা বলতে পারো। সেই জন্য ওই চাপটাকে কাটাতে হবে। তো বাংলায় में চাপ, কার জীবনে খুব চাপ? হ্যাঁ, খুব চাপ নেই। তুমি এরকম বসে আরেকটা জিনিস যে ইদানিং আমাদের খুবই দরকার, সেটা হচ্ছে তোমরা তো এখানে আছো, কিন্তু এরপরে যখন তোমরা কাজ করতে যাবে দেখবে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে আর বিভিন্ন ভাষার মানুষের সঙ্গে আর হয়তো বিভিন্ন দেশের মানুষের সঙ্গে তোমাদের কথা বলতে হবে। আর তখন তোমাদের মনে রাখতে হবে যে তুমি একজন মানুষের সঙ্গে কথা বলছো। আমরা অনেক সময় ধরো একজন পাঞ্জাবির সঙ্গে কথা বলছো, আমাদের অনেক সময় একটা ধারণা, অদ্ভুত ধারণা থাকে মানুষের সঙ্গে, পাঞ্জাবিরা সব এরকম, কিন্তু এটা ভুল। আর যখন আমরা ওই রকম ধারণা মনে নিয়ে কথা বলি, তখন কথাটা ভালো কথা হতেই পারে। বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক সেরকম একজন পুরুষ একজন নারীর সঙ্গে, একজন মহিলা একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে অনেক অসুবিধা হয়। কেন? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বলতে গেলে অনেক অসুবিধা হয়। কেন? কারণ ছেলে ভাবছে মেয়ে কি একটা কি, আর মেয়েও সেই ভাবছে। তোর জন্য খুব অসুবিধা হয়, প্রথমে সংকোচ হয়, লজ্জা হয়, দ্বিধা হয়। তো এরকম যখন আমরা নিজেকে আরেকজনের সঙ্গে আলাদা ভাববো, বা আর একজনকে খুব কিছু অদ্ভুত অদ্ভুত, মানে পাঞ্জাবি মানে এরকম, গুজরাটি মানে এরকম, দক্ষিণের থেকে মানে ওরকম, কেরালা মানে এরকম, এরকম আমরা যখন ভাববো আর ওরাও সেরকমই ভাবছে, তখন আমাদের মধ্যে যে কথাবার্তা হবে সেটা খুব একটা ভালো হতেই পারে না। ধরো অন্য ধর্মের কোন একটা নির্দিষ্ট ধর্মের মানুষের সম্বন্ধে তোমার একটা অদ্ভুত ধারণা আছে, কিন্তু কোন ধর্মের, কোন ভাষার, কোন দেশেরই মানুষ সবাই একরকম হয় না, হতেই পারে না। তো এইরকম ধারণা রাখলে কিন্তু কথা বলতে অসুবিধা হয়।
এজন্য তুমি জানবে যে মেয়ের সঙ্গে বা যে অন্য দেশের বা অন্য রাজ্যের মানুষের সঙ্গে তুমি কথা বলছো, সেই তোমার মতনই একজন মানুষ, আর সেও তোমার মতন, ওরও অনেক ইচ্ছা আছে, সেও জীবনে অনেক কিছু করতে চায়, অনেক কিছু ভালোবাসে, অনেক কিছু ভালোবাসে না। এরকম ভেবে যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে, তখন তোমার কথা বলতে খুবই সুবিধা হবে। আমরা যখন দেশ ছেড়ে অন্য জায়গায় যাই, তখন ওই সাহেবদের দেখে অনেকে কথা বলতে পারে, বা সাহেবদের দেখে অনেকে কথা বলতে চায়, দুটোই ভুল। যেমন এখানে ভারত থেকে, বাইরে থেকে অনেক টুরিস্ট আসে, সবাই স্যার বলে, যে ইংরেজি ভাঙা ইংরেজি জানে তাতে কথা বলতে চাইছে। কেন? কারণ আমাদের মধ্যে একটা দাসত্ব বোধ রয়েছে। আমরা মনে করি যে সাহেবরা যদি আমাদের সঙ্গে কথা বলে, আমরা কিছু একটা বড় মানুষ হই, এরকম একটা আমাদের মনের মধ্যে আছে। এজন্য কেউ এখান থেকে হিমাচল প্রদেশ গেলে কেউ পাত্তা দেয় না, কিন্তু কেউ ইউএসএ তে গেলে, ইউএসএ তে গেলে আমরা কি করলো, হয়তো অনেক ঝাড় দিচ্ছিল বা ফুচকা বিক্রি করছিল, কিন্তু সে হ্যাঁ ইউএসএ তে গেল, ইউএসএ তে গেল। কেন? আমাদের মধ্যে এই দাসত্ব বোধ রয়েছে। অনেক বছর, হাজারো বছর আমরা দাস ছিলাম, সেই জন্য আমাদের মধ্যে এই বোধটা রয়েছে। সেটা আমাদের মনে রাখতে হবে যে আরেকজন মানুষের সঙ্গে আমি কথা বলছি, সে মানুষ যেই হোক না কেন, সেও একজন মানুষ। সেই জিনিসটা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কোনো সংকোচ হবে না। আর কথা আমরা বলবো, ঝগড়া করব না, দুটো আলাদা জিনিস। অনেকে কথা বলে ঝগড়া করার জন্য, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ এরকম, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে একই জিনিস। তো ওই কথা বলে শুধু ঝগড়া করার জন্য, মানে এটাই টাইম পাস, সবসময় ঝগড়া করছি, সেটা করো না। কেন? ওরকম করতে করতে কি হবে, যার সঙ্গে তুমি ঝগড়া করতে চাও না, তার সঙ্গে কিন্তু তোমার কথার মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, একটা দুঃখের প্রকাশ, একটা চিন্তার প্রকাশ, আর একটা চাপ চলে আসে। তো সবসময় যখনই কেউ এমন কিছু কথা বলতে যাচ্ছে যেটা দিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে, যেটা দিয়ে ঝগড়া হতে পারে, সেই কথাকে এড়িয়ে যাবে, সেই কথাকে এড়িয়ে যাবে। আরেকজন যখন তোমার সঙ্গে যেতে যেতে ঝগড়া করতে চাইছে, তাও তুমি ঝগড়া কিন্তু করবে না। আর কোনো দরকার নেই যে তুমি যে ভাবছো সেটাই সবাইকে ভাবতে হবে, বা আরেকজন যে ভাবছে সেটাই তোমাকে ভাবতে হবে। আমাদের বেশিরভাগ ঝগড়া কেন হয়? একজন বললো শাহরুখ খান ভালো অ্যাক্টর, আরেকজন বললো সলমান খান ভালো অ্যাক্টর, এটা দিয়েই ঝগড়া হয়ে গেল। হ্যাঁ, ওদের ফ্যান ক্লাবের মধ্যে খুব ঝগড়া হয়, এই শাহরুখ খান আমাদের, এই সলমান খান আমাদের। সলমান খান ভালো, শাহরুখ খান ভালো, তাতে তোমার কি যায় আসে? তো তোমার শাহরুখ খান ভালো লাগছে, থাক না, আরেকজনের সলমান খান ভালো লাগছে। তো এইটা আমাদের মধ্যে যে মতভেদ থাকতে পারে, আমাদের যে সবাইকে সবকিছু একই রকম ভাবতে হবে তার কোনো মানে নেই। সেই জিনিসটা যদি আমাদের মনের মাথার মধ্যে থাকে, তাহলে আমরা যখন কথা বলবো, কোনো ঝগড়াই হবে না, কোনো ঝগড়াই হবে। একজন মাংস খেতে ভালোবাসে, আর একজন নিরামিষ খেতে ভালোবাসে, কোনো অসুবিধা নেই, তুমি তোমার মতন থাকো, আমি আমার। কিন্তু আমরা কি করি, এই জানো তুমি এরকম সব পশুকে মারছো, এটা ঠিক না, এটা খুবই অহিংসা হয়ে থাকতে হবে, হিংসাটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। কি দরকার, তুমি তোমার মতন থাকো, ওর মতন থাকো। তো এখানেই আমাদের ঝগড়া সৃষ্টি হয়। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি সমন্বয়ের ব্যাপারে। যখনই তুমি যে যার মতন সবাইকে থাকতে দেবে, তখনই সমন্বয় হয়ে থাকে। তখন আর আমাদের সমাজের মধ্যে ভালো আছে। ভালো লাগলো। আমার নাম সুভাষ মান্না। আমি একটু যে কথা হচ্ছে বেশি কথা বলতে ভালোবাসি, আর নিজের কথা খুব কম বলি। যাই হোক, আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। সবাই বন্ধু স্যার ছিল, স্যার যে কথা বললেন, মনের চাপ কমাতে হবে। আমাদের প্রত্যেকের মনে চাপ আছে, তাই তো? আপনাদের চাপ আছে? আমারও প্রতিটা মুহূর্তে চাপ থাকে। সংসার বলুন, পড়াশোনা বলুন, জীবনে এগোনো বলুন, সবকিছুতে কিন্তু চাপ আমাদের প্রতিটা মুহূর্ত ঘাড়ে চেপে বসে। কিন্তু ওই চাপ থাকা সত্ত্বেও আমরা যদি ভাবি আমাদের মধ্যে চাপ নেই, যেমন আমি বলি, যেমন আমি একটি এমন সংগঠনটি বলি, কিশোর বাহিনী।
মানে আমি ভিডিওটা তৈরি করছি, সেখানে অনেক ছেলে মেয়ে